হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান। জারণ বিজারণ চ্যাপ্টারটির ওপর এটি আমার তৃতীয় ভিডিও এবং শেষ ভিডিও। প্রথম ও দ্বিতীয় ভিডিওর লিংক এবং পিডিএফ নোট তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। প্রথমে আমি এই বিক্রিয়াটির সমতা বিধান করব। এই বিক্রিয়াটাকে সমতা বিধান করার জন্য প্রথমে এই বিক্রিয়াটিকে আয়নীয় রূপে লিখতে হবে। দেখো, এগুলো আণবিক রূপে রয়েছে, তার আয়নীয় রূপে লিখে পাই। আয়নীয় রূপে লেখার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে বিক্রিয়ক অর্থাৎ বাঁ দিকে এবং ডান দিকে বিক্রিয়াজাত পদার্থ, এই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে যদি সেম আয়ন থাকে সেটা দুদিক থেকে বাদ দিয়ে দেব, অর্থাৎ সেই আয়নটা বাদ যাবে। যেমন দেখো, এদিকে পটাশিয়াম প্লাস আকারে থাকে, পটাশিয়াম প্লাস, এদিকেও দেখো পটাশিয়াম প্লাস রয়েছে। তাহলে আমি কি করব, পটাশিয়াম আয়নটা দুদিক থেকে বাদ চলে গেল, তাহলে Cr2O7 পড়ে থাকলো। এদিকে দেখো Cr2O7 বলে কেউ নেই, তাহলে Cr2O7 এখানে থাকবে আর এখানে 2- হবে। কেন? পটাশিয়াম দুটো ছিল, একটা পটাশিয়ামের জন্য একটা প্লাস, তাহলে দুটোর জন্য 2+, তাহলে নিশ্চয়ই Cr2O7 2-। একই রকমভাবে দেখো আয়রন, এদিকে আয়রন রয়েছে এদিকেও আয়রন রয়েছে, কিন্তু দেখার বিষয় এদিকে আয়রনের অবস্থা, অর্থাৎ আয়রন SO4 এর সঙ্গে যুক্ত আছে, একটা SO4, এখানে দেখো তিনটে SO4, এখানে তিনটে SO4 এর সঙ্গে যুক্ত আছে, তাই নিশ্চয়ই এখানের আয়রনের পরিবেশটা আলাদা, তাই তাদের নিশ্চয়ই চার্জ আলাদা। দেখো সেটা আমরা পেয়েও যাচ্ছি, SO4 2-। SO4 কি হয়? সালফেট মূলক SO4 2-, তাহলে আয়রন নিশ্চয়ই 2+। আর অ্যাসিডের জন্য অ্যাসিডেরকে আয়ন প্রেজেন্টেশন হিসেবে আমি H+ নেব, কারণ অ্যাসিডকে আমরা H+ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে অ্যাসিডের জন্য আমি নিলাম H+। এবারে দেখো K2SO4 এর মধ্যে কি কিছু বেঁচে থাকছে? দেখো আমি একটু আগেই পটাশিয়ামকে নিলাম না, আর SO4 কেও নিচ্ছি না, কারণ এদিকেও SO4 2-, এদিকেও দেখো SO4 2- আয়ন রয়েছে, তাহলে এখানে পটাশিয়াম বাদ যাচ্ছে, SO4 2- আয়নও বাদ যাচ্ছে। এবারে দেখো এদিকে আছে ক্রোমিয়াম, তো এখানে ক্রোমিয়ামের যদি আমরা চার্জটা হিসাব করি, এখানে সালফেট কি? সালফেট আমার 2-, তাহলে তিনটে সালফেট আছে, তার মানে টোটাল কি হচ্ছে 6-। তাহলে একই রকম নিশ্চয়ই, তাহলে টোটাল দুটো ক্রোমিয়াম মিলিয়ে কি হবে? +6 হবে, তাহলে একটা ক্রোমিয়ামের জন্য কি হবে? +3, তাহলে এখানে নিশ্চয়ই ক্রোমিয়াম রয়েছে 3+। একই রকমভাবে দেখো আয়রনের হিসাব করলে দেখো SO4 তিনটে রয়েছে, মানে 6-, তাহলে দুটো আয়রন মিলিয়ে 6+, তাহলে একটার জন্য 3+। এবারে জলকে আমরা আয়নীয় রূপে নাম লিখে জলকে আণবিক রূপে এখানে লিখে দিলাম। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ। আয়নীয় রূপে লেখার পরে আমাকে যেটা কাজ করতে হবে, যে আয়রন থেকে তাহলে আয়রন 3+ হচ্ছে, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি যে আয়রন থেকে 2+ থেকে 3+ হয়েছে, মানে নিশ্চয়ই এটা আয়রন থেকে আরও একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা আমরা বলতে পারি জারণ অর্ধ বিক্রিয়া। আমরা বলেছি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় জারণ হচ্ছে বিজারণ হচ্ছে একসাথে, তাহলে যাদের জারণ হচ্ছে সেটাকে যদি আলাদা করে লিখি তাহলে আমি জারণ অর্ধ বিক্রিয়া পাবো, এবং যাদের বিজারণ হচ্ছে তাদেরকে যদি আলাদা করে লিখি সেটা বিজারণ অর্ধ বিক্রিয়া পাবো। তাহলে এখানে দেখো আয়রন থেকে আয়রন 3+ হয়েছে, নিশ্চয়ই একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তারপরে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়াতে আমি পাচ্ছি Cr2O7 2-, মানে এইটা থেকে নিশ্চয়ই Cr3+ হয়েছে। কিন্তু দেখার বিষয় যে এখানে Cr2O7 থেকে Cr3+, এটা কিন্তু সমতা বিধান নেই। যেমন এখানে দেখো একটা আয়রন, তাই এখানে আর কোনো সমতা বিধান করার দরকার, মানে জারণ অর্ধ বিক্রিয়াটা সমতায় আছে, কিন্তু বিজারণ অর্ধ বিক্রিয়াটাকে আমাকে সমতায় আনতে হবে। তার জন্য যে টেকনিকটা আমাকে ফলো করতে হবে সেটা একটু লক্ষ্য করো। আমি প্রথমে এটাই জাস্ট পেয়েছি Cr2O7 2- থেকে Cr3+, তাহলে আমাকে কি করতে হবে, এই Cr2O7 এর মধ্যে 7টি অক্সিজেন রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, যেদিকে অক্সিজেন রয়েছে তার উল্টো দিকে, যদি এদিকে অক্সিজেন থাকতো তাহলে এইদিকে লিখতাম। তাহলে আমি দেখতে পাচ্ছি বাঁ দিকে অক্সিজেন 7টা রয়েছে, তাহলে ডান দিকে অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থে আমি 7টা জল নেব। যতগুলো অক্সিজেন তার সমান সংখ্যক এদিকে আমি জল নিয়ে নিলাম। এবারে আমাকে প্রথমেই আমি যেটা আরেকটা কাজ করে নেব, দুটো যেহেতু Cr2, তাহলে এদিকেও আমি দুটো ক্রোমিয়াম নিয়ে নিলাম। এবারে একই রকম হওয়ার পরে এইটা করার পরে এইগুলো আনবো কি করে? দেখো এদিকে যেই আমি 7টা জল নিয়েছি, তাহলে 7টা জলে 14টা H+ রয়েছে, তাহলে আমি 14টা H+ এখানে দিয়ে দিলাম। এবারে আমাকে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ চার্জ, দুদিকের চার্জ
সমান করতে হবে। এই চার্জ সমান করার জন্য একটু লক্ষ্য করো, যদি আমি এদিকে দেখি তাহলে এটা 3+, তাহলে দুটোর জন্য কি টোটাল কি হচ্ছে 6+, আর এদিকে দেখো 14টা H+ আর দুটো 2-, তাহলে কেটে গিয়ে কটা হচ্ছে 12টা প্লাস, তাহলে 14টা প্লাস থেকে দেখো দুটো মাইনাস, তাহলে 12টা প্লাস, এদিকে 12+, এদিকে 6+, কিন্তু আমাকে চার্জ দুদিকে সমান করতে হবে। তাহলে নিশ্চয়ই আমি যদি 6টা ইলেকট্রন যুক্ত করে দিই, 6টা ইলেকট্রন মানে 6-, মানে 6টা মাইনাস, তাহলে কি এই 6টা ইলেকট্রন যুক্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে কি হয়ে যাবে 6+, তাহলে দুদিকে দেখো চার্জ মিলে গেছে। তাহলে এই কাজটা কিন্তু আমাকে, এটাও একটা ইম্পর্টেন্ট স্টেপ, এটা হয়ে গেলেই কিন্তু বাকি সব দেখো কাজগুলো ইজিলি হয়ে যাবে। তাহলে আমি দেখতে পেলাম জারণ অর্ধবিক্রিয়াকে আমি 1 নম্বর সমীকরণ রাখলাম এবং বিজারণ অর্ধবিক্রিয়ার সমতাবিধান সমীকরণটাকে আমি 2 নম্বর রাখলাম। এবারে আমি লক্ষ্য করলাম যে এখানে একটা ইলেকট্রন বর্জন হয়েছে আর এখানে 6টা ইলেকট্রন গ্রহণ হচ্ছে। আর আমরা জানি কি ইলেকট্রন সংখ্যা, যে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে তত সংখ্যক নিশ্চয়ই বর্জন করবে। তাহলে সেটা সমতাবিধান করতে গিয়ে আমি কি করব না, 1 নম্বর সমীকরণকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে দেখো এটাও 6টা হয়ে যাবে। তারপরে কি করব, 2 নম্বর সমীকরণটাকে ওই 6টা দিয়ে গুণ করার পরে 2 নম্বর সমীকরণটাকে দুটোকে যুক্ত করে দেবো। তার আগে দেখো আমি 6, এই 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করে দুদিকে 6টা ইলেকট্রন পেয়ে গেলাম। তারপর এই সমীকরণটাকে আমি এখানে লিখে দিলাম, লেখার পরে আমি জাস্ট যোগ করব। যুক্ত করে কি পাচ্ছি দেখো, যুক্ত করে জাস্ট পাচ্ছি 6টা Fe2+ এবং একটা Cr2O7, আর দেখো 14টা H+, আর এদিকের ইলেকট্রন আর এদিকের ইলেকট্রন কেটে যাবে, ডান দিকে বাঁ দিকে দেখো ছোটো ছোটো ইলেকট্রন কেটে যাচ্ছে। তাহলে এদিকে পড়ে থাকছে, মানে তীর চিহ্ন দেওয়ার পরে এদিকে কি আছে 6টা Fe3+ এবং দুটো Cr3+ আর 7টা জল। এবারে দেখলো আমি আয়নীয় রূপের যে টোটাল জারণ আর বিজারণ বিক্রিয়া যোগ করে যে তার আয়নীয় রূপটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, সমতা হয়ে গেছে। তাহলে এটাকে কি করব, আমাকে দিয়েছিল আণবিক রূপকে ব্যালেন্স করতে, তাহলে আমি আয়নীয় রূপটাকে ব্যালেন্স করে ফেললাম। তাহলে সেই আয়নীয় রূপটাকে এবার আণবিক রূপে প্রকাশ করব, তারপরে আমরা সমতাযুক্ত সমীকরণ পাব। দেখো সেটা করতে গিয়ে আমি জাস্ট কি করেছি দেখো, 6টা Fe2+, তাহলে Fe2+ কার মধ্যে ছিল, এবারে তুমি আণবিক যে তোমাকে যে প্রশ্নটা দিয়েছিল সেটার সঙ্গে তুমি একটু তুলনা করে দেখো। তো এখানে আমি পাচ্ছি যে FeSO4 আকারে ছিল, তাহলে নিশ্চয়ই 6টা FeSO4 লাগবে, 6 অণু FeSO4 লাগবে। আর দেখো এখানে Cr2O7 একটাই আছে আয়নীয় রূপে, তাহলে নিশ্চয়ই K2Cr2O7 এক অণুই থাকবে আণবিক রূপে। তারপর দেখো আমি এখানে টোটাল পাচ্ছি 14টা H+, তাহলে H2SO4-এ দুটো করে H+ থাকে, তাহলে নিশ্চয়ই এটা 14টা H+ পাওয়ার জন্য আমাকে 7টা H2SO4 নিলেই হবে, কারণ আমি যেহেতু জানি দুটি H+ একটি H2SO4 অণুতে আছে, তাহলে আমার 14টা H+ পাওয়ার জন্য 7টা H2SO4 নিলেই চলবে। এবারে দেখতে পাচ্ছি দেখো 6 Fe3+, Fe3+টা এসেছিল কোন আণবিক রূপ থেকে, এই আণবিক রূপ থেকে। দেখো 6টা Fe3+ হতে হবে, অর্থাৎ 6টা Fe থাকতে হবে, কিন্তু সংকেতের মধ্যে Fe2 রয়েছে, তাহলে নিশ্চয়ই সামনে 3 দিলেই 6টা Fe হয়ে যাবে। তাই সেই জন্য দেখো 6 না দিয়ে এখানে কিন্তু আমি দিলাম 3 Fe2SO4। একই রকমভাবে দেখো ক্রোমিয়াম দুটো লাগবে, ক্রোমিয়াম 3+, তার ক্রোমিয়ামটা এসেছিল এইখান থেকে, তো এখানে ক্রোমিয়াম তো দুটো অণু আকারেই সংকেতের মধ্যে ছিল, তাহলে এটা এই দুটো জন্য আমি কি নেব, 1 অণু Cr2SO4 হোল 3। একই রকমভাবে দেখো 7 অণু জল। এবারে এখানে লক্ষ্য করার বিষয় দেখো, আমি তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি K2SO4 এটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই তাহলে সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে। তাই সেই জন্য আমি লিখেছি উভয় দিকে পরমাণু সংখ্যা, কারণ দেখো পটাশিয়াম তো কিন্তু এদিকে মিলছে না, এদিকে আমি যেই পটাশিয়াম লিখেছি তো এদিকে তো এই সমীকরণের মধ্যে পটাশিয়াম লেখার পরে এদিকে তো আর পটাশিয়াম নেই, তাহলে আমাকে পরমাণু সংখ্যা পাশাপাশি SO4ও কিন্তু কম হচ্ছে। SO4 মেলানোর জন্য এবং পটাশিয়াম সংখ্যা যে একটা নির্দিষ্ট পরমাণু সংখ্যা এবং SO4 মূলকের সংখ্যা সমান করার জন্য বিক্রিয়াটিতে আমি কিন্তু জাস্ট K2SO4 এক অণু নিলেই হবে। যেহেতু দেখো এদিকে পটাশিয়াম দুটোই আছে, তাহলে K2 দুটো আর SO4 একটা নিলে দেখতে পাচ্ছি এবারে কিন্তু যে ফাইনালি আমার ব্যালেন্স রিয়াকশানটা আমি পেলাম, এটাই হলো ফাইনাল ব্যালেন্স রিয়াকশান। এইভাবে তোমাদের সমতা বিধান করতে হবে। আমি আরও একটা উদাহরণ নিয়ে আলোচনা করছি। দেখো এখানেও আমি আয়নীয় রূপটা লিখলাম, এই সমীকরণের আয়নীয় রূপ দুদিকে সেম আয়নগুলো বাদ দিয়ে দেখো আয়নীয় রূপে লিখবে। লেখার পরে এরকম জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দুটো আলাদা পেলাম। দেখো এখানেও বিজারণ অর্ধবিক্রিয়াটা
সমতা নেই, সেই সমতা করার জন্য দেখো MnO4, তাহলে এদিকে কটা অক্সিজেন রয়েছে? 4টা। তাহলে এদিকে দেখো 4 অণু জল এনেছি, তাহলে 4 অণু জল আনার সঙ্গে সঙ্গে 8 অণু H+ এদিকে যুক্ত করতে হবে। এবার যদি চার্জ সংখ্যা হিসাব করে তাহলে লিখে দেবে 5টা ইলেকট্রন। তাহলে আমি দেখতে পাচ্ছি 1 নম্বর সমীকরণ, এটা এটাই 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণ। এবারে আমি কি করব, 1 নম্বর সমীকরণ, কারণ এখানে দেখতে চাই 5টা ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাহলে নিশ্চয়ই 5টা ইলেকট্রন একে বর্জন করতে হবে। 1 নম্বর সমীকরণটাকে 5টা ইলেকট্রন বর্জন করানোর জন্য আমি 5 দিয়ে গুণ করব, তারপরে 2 নম্বর সমীকরণ যুক্ত করে দেব। দেখো এই কাজটি করার পরে দুটো সমীকরণকে আমি পাশাপাশি লিখে যুক্ত করব। তা যুক্ত করে আমি এই সমতাযুক্ত আয়নীয় রূপটি পাচ্ছি। কিন্তু এখানে একটা বিষয় দেখো, প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে সারাউন্ডিংস আলাদা আলাদা হবে, তোমাকে সেটা ভেবে চিন্তে করতে হবে। দেখো এখানে তুমি যেই 5টা Fe করেছো, তো 5টা Fe, এই Feটা কোথা থেকে এসেছিল? এই Fe2SO4 থেকে। তাহলে 5কে তুমি নিশ্চয়ই এর সামনে আড়াই করতে পারো না, কারণ 5টা Fe করতে হবে, Fe3+। তাহলে সংকেতের মধ্যে Fe দুটো আছে, তাহলে সামনে হয় আমি আড়াই করলেই 5 হবে, তাহলে সেটা তো করাটা মানে আমাকে নিশ্চয়ই আমি যখন ব্যালেন্স সমতা করি সেটা পূর্ণ সংখ্যায় সমতা বিধান করতে হবে। তাই আমি কি করব, এখানে একটা টেকনিক ফলো করব যে পুরোটাকে ডবল করে দেবো। যদি এটা 10 করে দিই তাহলে কিন্তু এখানে 5টা Fe2SO4 3 নিলেই কিন্তু তাহলে আমার 10 হয়ে যাবে। তাহলে আমি কি করব না, দেখো সেটাই আমি বলেছি, তুমি যেটা লজিকটা বলে দেবে যে একটি Fe2SO4 এর মধ্যে দুটি Fe পরমাণু রয়েছে, তাই আমি এই যে সমীকরণটাকে কি করলাম, 2 দিয়ে গুণ করে দেখো জাস্ট আমি 5 জন্য 10 পেলাম। এটা 2 মানে বাঁ দিকে এবং ডান দিকে 2 দিয়ে গুণ করে আমি যে সমীকরণটা পেলাম সেটাকে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এবারে আমি এটাকেই আমি আয়নীয় রূপে লিখব। দেখো আয়নীয় রূপে যেমন লেখার, Fe এসেছে FeSO4 থেকে, KMnO4টা ছিল KMnO4 আকারে, তাই 2A KMnO4। দেখো 16টা H+, তার জন্য 8টা H2SO4 নিয়েছি, আগের মতোই সব কিছু হচ্ছে। এবার দেখো এখানে যে ওইটাই যেটা আমি যেটার জন্য আমি এত কাজ করলাম, 5 দিয়ে গুণ করলাম, তাই এখানে দেখো 10টা Fe, তাহলে নিশ্চয়ই 5 অণু নিলেই তাহলে 10টা Fe হয়ে যাচ্ছে। তাহলে একই রকমভাবে 2 MnSO4 আর H2O। এখানেও দেখো একই রকমভাবে এখানেও কিন্তু আমি K2SO4কে দুদিক থেকে K বাদ যাওয়ার জন্য এবং SO4 বাদ যাওয়ার জন্য এই পুরো যে অণুটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, তা সেটাকেই আমি ফিরিয়ে আনলাম। তার জন্য আমি কি বললাম যে পরমাণু সংখ্যা এখনও মেলেনি, এটার মধ্যে পটাশিয়াম এদিকে আছে, এদিকে কিন্তু কেউ পটাশিয়াম নেই, তাই সেই পরমাণুটাকে অর্থাৎ পটাশিয়াম পরমাণুটার কথা বলা হচ্ছে। এবং SO4ও এখনও এদিকে একটা শর্ট রয়েছে, হিসাব যদি করো SO4 টোটাল সংখ্যা তাহলে এখনও শর্ট রয়েছে। জাস্ট আমি KMnO4 যে K2SO4 যে বাদ দিয়েছিলাম এইখান থেকে, সেটাকেই আবার ফিরিয়ে নিয়ে এলাম। ফিরিয়ে আনার পরে আমি ফাইনাল সমতাযুক্ত সমীকরণটা পেলাম। এবার আমরা এই উদাহরণটা দিয়ে দেখব যে কিভাবে তুল্যাঙ্ক ভার নির্ণয় করা হয় একটা রেখাঙ্কিত মৌলের বা যৌগের, কিভাবে যে যৌগটা হয় জারক না হলে বিজারক, জারক বা বিজারকের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করা হয়, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আকারে থাকতে পারে। যৌগটার যে এই রাসায়নিক বিক্রিয়া দিয়ে দেওয়া হয়েছে এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হবে। দেখো এটা আমি দুটো পদ্ধতিতে করতে পারি, এটাও আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করতে পারি আর জারণ সংখ্যা অনুযায়ীও করতে পারবি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই MnO2-র মধ্যে Mn4+ আকারে আছে, কারণ এর যদি তুমি অক্সিজেনের জন্য একটা অক্সিজেনের জন্য 2- তাহলে দুটোর জন্য 4-, তাহলে Mn নিশ্চয়ই এখানে 4+ আকারে রয়েছে। আর এখানে Mn তাহলে দুটো ক্লোরিন মানে 2Cl দুটো মাইনাস, তাহলে নিশ্চয়ই Mn2+। তাহলে নিশ্চয়ই এটাকে ব্যালেন্স করার জন্য আমি নিশ্চয়ই এখানে দুটো ইলেকট্রন Mn4+ গ্রহণ করেছে, অর্থাৎ এখানে বিজারণ হয়েছে। তো এখানে দুটো ইলেকট্রন গ্রহণ, দেখো দুটো মানে ইলেকট্রন সংখ্যাটা তুমি যার থেকে মানে কোনো একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ যে উৎপন্ন হচ্ছে নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, সেখানে আমি এই কটা ইলেকট্রন বর্জন করছে বা কটা ইলেকট্রন গ্রহণ করছে সেটা যদি জেনে যাই তার তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পেরে যাব। যেমন ধরো দেখো MnO4 তুল্যাঙ্ক এবার কি বলছি না, তার নিশ্চয়ই পারমাণবিক ভরগুলো দিয়েছে, তাহলে সেটা হিসাব করে Mn একটা 55, অক্সিজেন দুটো 16 × 2, এবারে বাই 2 কেন, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে বলে, তাহলে হিসাব করে দেখলাম 43.5। এবারে এইটা কিন্তু অথবা দিয়ে এই বিক্রিয়াটাকে এটা কিন্তু এভাবেও আমি করতে পারি। দেখো এখানে এর জারণ সংখ্যা কত, আমাকে এর করতে বলেছে, এর তুল্যাঙ্ক ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করলাম।
MnO2 থেকে নিশ্চয়ই MnCl2 হয়েছে, তাহলে MnCl2-র মধ্যে Mn এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করলাম। তাহলে জারণ সংখ্যার কত পরিবর্তন হচ্ছে? 2 একক। তাহলে এখানেও আমি যে তার আণবিক ভরটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হলো তার তুল্যাঙ্ক ভার। তাহলে এভাবে আমরা তুল্যাঙ্ক ভারও নির্ণয় করতে পারি। তাহলে আমি কিছু প্র্যাকটিস কোশ্চেন দিয়েছি, যেগুলো তোমাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিছু ব্যালেন্স করতে হবে, কিছু জারণ পদ্ধতিতে বের করতে হবে। তাহলে তোমরা এইগুলো প্র্যাকটিস করবে। তোমরা এই চ্যাপ্টারের সব ভিডিওগুলো ইউটিউবের একটা প্লে লিস্টে পেয়ে যাবে। প্লে লিস্টের লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। প্লে লিস্টে পরবর্তীকালে আরও এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আলোচনার জন্য আমি ভিডিও বানাতে থাকবো। তোমরা সেগুলো ওই প্লে লিস্টের মধ্যে সব পেয়ে যাবে।